আজকে আলোচনার জন্য যে বিষয়টা নিয়ে এলাম তা হলো আরাকান রাজসভা। আরাকান রাজসভা নিয়ে তোমরা অনেকেই শুনেছ, তো আমি ভাবলাম যে এটাকে একটু যদি পুরো নোটের আকারে নিয়ে আসা যায়, মানে আমি আসলে কিছুই নয়, আমি যে নিজে নোট বানাচ্ছি তা নয়, আমার বলাটাকেই আমি এমনভাবে নিয়ে আসছি যে যদি একবার একটু তোমাদের আলোচনাটা পর সূত্রাকারে একটু সাজিয়ে দিই, তাতে একটা সুনির্দিষ্ট নোট কিন্তু তৈরি হয়ে যায়। নোট আমাদের এজন্যই প্রয়োজন পরীক্ষার উত্তর লিখতে। তাই যাতে তোমাদের পরীক্ষার উত্তর লিখতে কথা এলোমেলো না হয়ে যায়, একটা সংক্ষিপ্ত পরিসরে পুরোপুরি তথ্য দিয়ে তোমরা সুন্দর করে উত্তরটাকে পরীক্ষার হলে লিখে আসতে পারো, তার জন্যই আমার এই আলোচনা। তাই আজকের বিষয় আরাকান রাজসভা। আলোচনাটা শোনো এবং কেমন লাগলো অবশ্য আমাকে জানাবে। শুরু করছি। বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যিকারে যে রাজসভার নাম চির সমুজ্জ্বল, মানে যা আজও কিন্তু মলিন হয়ে যায়নি, সেটাকে বলে চিরদিন সমুজ্জ্বল। আমি সেটাই সন্ধি করে লিখলাম চির সমুজ্জ্বল। তা হলো আরাকান রাজসভা। রোশন ছিল মব অর্থাৎ বর্মী গোষ্ঠী, তাই বর্মী গোষ্ঠীর মধ্যে মবি ভাষাতেই তারা বলতেন। এর পাশাপাশি বাংলার ব্যবহারও তারা করতেন। তাই রোশাং রাজসভায় শক্তিশালী মুসলিম কবির দর্শন আমরা পাই। এটুকু আমরা ভূমিকাংশে বললাম। এরপর বলবো যে কারণে আরাকান রাজসভা ভীষণ বিখ্যাত। তার প্রথম কারণ, প্রথম মানবীয় প্রণয় কাহিনীর পরিচয় আমরা লাভ করি এই আরাকান রাজসভার কবিদের হাতে। মানবীয় বলতে দেখো, আরাকানের আগে প্রণয়মূলক কাহিনী বা প্রেমমূলক আখ্যান যে লিখিত হয়নি তা কিন্তু নয়, কিন্তু জেনারেলি সেটা ঈশ্বরের প্রেম। কিন্তু এই রাজসভাতেই আমরা প্রথম পেলাম যে মানুষের, আমার তোমার আমাদের মতো সকলের প্রেম নিয়ে একটা কাহিনী। তাই এটা একটা ভীষণ উল্লেখের দাবি রাখে। নাম্বার 2, সপ্তদশ শতকের ঠিক দ্বিতীয় পাদ থেকে হিন্দু মুসলমান সাহিত্য বাংলার সাংস্কৃতিক সংযোগের একটা সাহিত্য হয়ে গড়ে ওঠে। অর্থাৎ দুটো সম্প্রদায়ের সাহিত্যটা একটা সাংস্কৃতিক মেলবন্ধন হিসেবে গড়ে উঠেছে। সেই সময় যিনি রাজা ছিলেন তিনি হলেন থিরি থুর ধুম্মা, শ্রী সুধর্মা। আনুমানিক 1632 থেকে 38 খ্রিস্টাব্দ। রাজার যিনি সেনাপতি লস্কর উজির আশরাফ খানের অনুরোধে বাংলা কাব্য রচনা লিখতে ব্রতী হন, মানে কি বলবো, সম্মতি দিলেন, ব্রতী হন কবি দৌলত কাজী। তাহলে এটুকু আমাদের পরিষ্কার যে আরাকান রাজসভার বিখ্যাত কবি কে? কবি দৌলত কাজী। দ্বিতীয়ত, বাংলা সাহিত্য এতদিন দেবদেবীর মাহাত্ম্য নিয়ে, ঠিক যে কথাটা আগে বললাম যে শুধু দেবদেবীর কথাই বলবে, এটা বলতেই তারা ব্যস্ত। কিন্তু এই কাহিনীতে প্রথম মানুষের প্রেম নিয়ে লেখা হয় লোর চন্দ্রানী কাব্যটার নাম। দৌলত কাজী শুধুমাত্র একখানি মাত্র কাব্য রচনা করেছিলেন, কিন্তু এত দুর্ভাগ্য যে সেই কাব্যটাও কিন্তু সম্পূর্ণ করে যাবার মতো আয়ুষ্কালও সে লাভ করল না। অর্থাৎ কাব্যটা শেষ করবার আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। তবুও তিনি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। দৌলতের
ব্যক্তি পরিচয় সম্পর্কে ঠিক একদম কোনো সঠিক সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। তবে যদি আমরা একটা কিছুটা আনুমানিকতার উপর কথা বলি, তাহলে বলবো চট্টগ্রামের রাউজাল থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে তার জন্ম। ঠিক আছে? শ্রী সুধর্মার লস্কর উজির আশরফ খানের পৃষ্ঠপোষকতায় তিনি রোম্যান্টিক আখ্যান কাব্য লুর চন্দ্রানী রচনা করেন। একটা কথা এখানে বলবো, যতবার কোনো গ্রন্থির নাম দেবে সিঙ্গেল কোটটা অবশ্য ব্যবহার করবে। আমরা এটা খুব মিস্টেক করে থাকি, যেটা আমার খুব খারাপ লাগে, যে যখন আমরা কোনো উদ্ধৃতি লিখবো তখন আমরা ডাবল কোটে লিখবো, কিন্তু কোনো গ্রন্থের নাম যখন লিখবো তখন যতবার লিখবো ততবার মাথার উপরে কমা দিয়ে লিখবো, সিঙ্গেল কোট, একটা করে কমা। তবে এর রচনাকাল নিয়ে প্রচুর মতানৈক্য আছে। একটি মতে 1622 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে রচিত, অনেকের মতে মিয়া সাধন নামে একজন হিন্দিভাষী কবির মইনা কসত কাব্য থেকে এর কাহিনীটা গ্রহণ করা হয়েছে। এই পর্যন্ত আমি বললাম যে কাহিনীটা কত সালে রচিত, কাহিনীটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখেছেন, তার লিখবার উদ্দেশ্য কী ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সংক্ষেপে এবার কাহিনীটা বলবো, যেটা অবশ্যই তোমরা লিখবে। এই কাহিনীটা লিখবার প্রয়োজন আছে, তবে উত্তরের মানটা একটু বাড়ে। তো সংক্ষেপে কাহিনীটা এবার একটু আলোচনা করব। দেখো গল্পটা বলি, কেমন লাগে তোমাদের। যেমন শুনবে তেমনই লিখে ফেলবে। সংক্ষেপে কাহিনীটি গোহার দেশের রাজা মোহরার সুন্দরী কন্যা চন্দ্রানীর সাথে বিয়ে হয় এক নপুংসক ব্রাহ্মণের। মহাবীর লোরক বা লোরীর সঙ্গে সাক্ষাতের পর চন্দ্রানী তার প্রতি গভীর প্রণয়াসক্ত হয়ে পড়ে, ভীষণ প্রেম। বিবাহিত লোরক ঠিক সেই প্রস্তাবে কিন্তু সাড়া দেন। সতীসাধ্বী ময়নামতীকে ফেলে চন্দ্রানীকে নিয়ে রাজা পালিয়ে যান, ভুলেই গেলেন যে তার একটা বউ আছে। পরে রাজা মোহরার অনুরোধে চন্দ্রানীকে বিবাহ করে এবং দেশের রাজা হয়ে বসে। অন্যদিকে ময়নামতী পতি বিরহে, কি করবে বলো, পতি ছাড়া তার আর কি আছে, পতি বিরহে কাল কাটাতে থাকে। এক লম্পট রাজকুমার তাকে একটা দূতির মাধ্যমে প্রলুব্ধ করবার চেষ্টা করেন। কাকে? সতী ময়না। প্রলুব্ধ করবার, লোভ দেখানোর। প্রলুব্ধকে যদি সহজ বাংলায় বলি তাহলে বলবো লোভ দেখানোর চেষ্টা করেন। এবং যেহেতু ময়নামতি সম্মতি দেন না, তাই ব্যর্থ হয়ে তিনি ফিরে গেলেন। জানো, ঠিক এই পর্যন্ত কাহিনী লিখে দৌলত কাজী মারা যান। ঠিক এই পর্যন্তই লিখেছেন, কিন্তু লিখে দৌলত কাজী মারা যান। কিন্তু তাতে কি, ততদিনে আরাকান কিন্তু যা বিখ্যাত হওয়ার হয়ে গেছে, মানুষ পাগলের মতো তাকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু এত উন্নত মানের কাব্য তো এমনি এমনি শেষ হয়ে যেতে পারে না। তার জন্য দরকার কি, একজন যোগ্য উত্তরসূরি। তো সেই দৌলত কাজীর লেখাটা যাতে কোনো মতেই মানচ্যুতি না ঘটে, তার জন্য নিয়ে এলেন সৈয়দ আলাউদ্দিন। তার আবার কাহিনীটা হলো যে ক্রুদ্ধ ময়নামতি সেই দূতিকে তাড়িয়ে দেন। অতঃপর কিছুতেই আর বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণকে দূত হিসেবে প্রেরণ করে। কোথায়? তার স্বামীর কাছে। বহুকাল পরে লোরক চন্দ্রানীকে নিয়ে ময়নামতির কাছে ফিরে আসে এবং দুই রানী নিয়ে সুখে কাল কাটাতে থাকে।
দৌলতের তুলনায় এটা বলবার অপেক্ষা রাখে না যে আলাউলের কবিধর্ম অনেকটাই নিষ্প্রভ, মানে কম উজ্জ্বল, অতটা ভালো হয়নি। দৌলত যতটা ভালো লিখেছেন কাব্যটাকে, আলাউল তত সুন্দর করে শেষ করতে পারেন। সেজন্যই বললাম যে আলাউলের কবিধর্ম অনেকটা নিষ্প্রভ। এবার দৌলতের জীবন নিয়ে কিন্তু প্রথমে বলেছি, তাহলে আলাউল একজন বিখ্যাত মানুষ, তার জীবন নিয়ে না বললে কি করে হয়? এবার বলছি, আলাউলের জীবন কম বৈচিত্র্যপূর্ণ নয়। ঠিক গ্রন্থের মধ্যে তিনি নিজের পরিচয় রেখেছেন। কি রেখেছেন? ষোড়শ শতাব্দীর শেষ ভাগে তার জন্ম। পিতা ছিলেন শাসনকর্তা এবং ভাগ্যের বিপর্যয় পিতৃহীন কবি শুধু জীবিকার জন্য সেনাবাহিনীতে চাকরি করেন, শুধুমাত্র পেট চালানোর জন্য। দৌলতের লোরচন্দ্রানী তিনি শেষ করেছেন ঠিকই, কিন্তু এই দৌলতের লোরচন্দ্রানী ছাড়া তিনি কোনো স্বাধীন রচনা, স্বাধীন মানে যে তার আগে কেউ লেখেনি, একদম তার মাথা থেকে ভাবনা চিন্তাটা এসেছে, এটাকে বলছে স্বাধীন, মৌলিক বা ইনোভেটিভ। স্বাধীন কোনো রচনায় তিনি হস্তক্ষেপ করেনি। মুসলমান সমাজে তার অতিরিক্ত জনপ্রিয়তার কারণে তিনি ইসলাম কাহিনী ও ধর্মতত্ত্বে মূল আরবি ফার্সি থেকে অনুবাদ করেছিলেন। অবশ্যই কথাটা লিখবে, অবশ্যই। হয়তো তোমরা প্রতিটি বইতে, প্রতিটি সহায়িকা, প্রতিটি রেফারেন্স বই, সব জায়গায় আছে যে সৈয়দ আলাউল কি কি গ্রন্থ রচনা করেছে, কিন্তু এই ইনফরমেশনটুকু আমি দিলাম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই লাগাবে যে তিনি ইসলাম কাহিনী ও ধর্মতত্ত্বে মূল আরবি ফার্সি থেকে অনুবাদ করেছে। এবার কথা হলো, সৈয়দ আলাউল যে গ্রন্থগুলো রচনা করেছিলেন তার নাম কি? নাম্বার 1, সয়ফুল মুলুক বদি উজ্জমাল, 1658 থেকে 70। নাম্বার 2, শক্ত পয়কর, 1660। তোহফা, 1663 থেকে 69। সেকেন্দারনামা, 1672। দেখো, এই পর্যন্ত আমরা বললাম যে দৌলত কাজীকে, তার পরিচয়, তার কাহিনী, তারপর যে তিনি চলে গেলেন সেটাকে যে সৈয়দ আলাউল শেষ করলো, সৈয়দ আলাউলকে তার লেখা গ্রন্থ একদম কম্প্যাক্ট ভাবে তোমাদেরকে নোটটা দিয়ে দিলাম, জাস্ট আলোচনার মাধ্যমে। আমি নিজে এভাবেই পড়াই, শুধু আলোচনার মধ্যে দিয়েই আমি একটা উত্তর তৈরি করে দিই। এবার আমরা শেষ করবো, তো প্রত্যেক জিনিসেরই তো একটা উপসংহার থাকবে। তো এবার শেষ উপসংহারটুকু বলি। মানবীয় প্রেম কাহিনী মানে মানুষের প্রেম ও আধ্যাত্মিক প্রেমক সাধনা, দুটো প্রেরণাকে, আধ্যাত্মিক, ঈশ্বর, ভক্তি, এগুলো তো মানবীয় প্রেম ও আধ্যাত্মিক প্রেম সাধনা, দুটো প্রেরণা পুরো সাহিত্যের মধ্যে এক সূত্রে, মানে পুরোপুরি দুটো ভাবনাকে একভাবে মেলবন্ধন করেছেন আলাউল। তার কাব্যে নব্য ক্লাসিক রীতির সন্ধান মেলে, আর এই জন্যই তিনি অনন্য। তিনি তো পণ্ডিত, তিনি অলরেডি এতগুলো গ্রন্থ লিখে ফেলেছেন, যার জন্য তাকে আনা হয়েছে, তিনি তো পণ্ডিত। তো তার পাণ্ডিত্যের কিছু নমুনা তো আমরা পাবো। তো এটা চারটিখানি কথা নয় যে মানবীয় প্রেম কাহিনী আর আধ্যাত্মিক প্রেম দুটোকে এক জায়গায় একত্রীভূত করেছেন, আর নব্য ক্লাসিক রীতির সন্ধান মেলে। ব্যাস এটুকুই আমাদের আরাকান রাজসভা নিয়ে আলোচনা, এবং আলোচনাটাকে আমি একটা সূত্রাকারে সাজিয়ে দিলাম, তোমরা লিখবে। এরপরও যদি তোমাদের কোনো রকম আরাকান রাজসভার উপর কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং যদি তোমাদের কিছু বলবারও থাকে আমার বক্তব্যকে নিয়ে,
ভুলও হতে পারে, আমার বক্তব্য ভালো নাও লাগতে পারে, তাও কিন্তু জানাবে। কারণ আমি মনে করি তোমাদের এই ভালো মন্দ দুটোই জানানোর অধিকার আছে। ভালো হলে ভালো লাগবে, মন্দ হলে সঠিক রাস্তা খুঁজবো যে কি পথে বললে তোমাদের ভালো লাগে। আর আলোচনাকে দীর্ঘায়িত করলাম না, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাব, যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন।